হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল এডুটেক কেয়ারে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওটি শুরু করার আগে আমরা জেনে নিই আমরা আগে কি শিখেছি এবং আজকে আমরা কি শিখব। আচ্ছা, আমরা জেনেছি কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয় এবং তার প্রকৃতি কি এবং কিভাবে আমরা বীজ নির্ণয় করলাম সেগুলো আমরা জেনেছি। কিন্তু আজকে আমরা জানবো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পূর্ণ বর্গাকার রূপ, যে রূপটা দিয়েছিলেন আমাদের ভারতীয় গণিতজ্ঞ ডক্টর শ্রীধর আচার্য। সেই জন্য এই দ্বিঘাত সমীকরণটা কি শ্রীধর আচার্যের সূত্র নামে আমরা চিনি। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কেমন হবে সেটা আজকে আমরা জেনে নিই। বীজ নির্ণয়ের আগেই আমরা সেই বীজের প্রকৃতি কি হবে সেটা আমরা জানতে পারবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা দেখেছি এরকম ax² + bx + c। তো এখান থেকে আমরা বীজ নির্ণয় করেছি। তো সেই বীজটি বাস্তব হবে না অবাস্তব হবে সেটি প্রথম দেখিয়েছিলেন কে? ভারতীয় গণিতজ্ঞ শ্রীধর আচার্য। তো তিনি কি করেছিলেন দেখো, প্রথমে এই যে এটা আছে এ দিয়ে আমরা কি করেছি উভয় পক্ষে ভাগ করে নেব, ঠিক আছে? x² + b/ax + c/a = 0, 0/a তো 0ই হবে। আচ্ছা, তাহলে দেখো এবার এটাকে কি করব, এটাকে x² এটাকে আমরা পূর্ণ বর্গাকার রূপে রূপে সাজাবো। তো এই রূপটাই দিয়েছিলেন কে? শ্রীধর আচার্য। তো 2 × x। আচ্ছা, তো এখানে b/a আছে, তাহলে আমরা কি করব b/a নেব। তাহলে দেখো b/a x আছে কিন্তু এই 2টা এখানে নেই, তাহলে নিচে 2 নিয়ে নেব। আচ্ছা, তাহলে b/2a তার হোল স্কয়ার, তাহলে এটা একটা পূর্ণ বর্গাকার রূপ আসবে, ঠিক আছে? তাহলে দেখো এই টার্মটা এক্সট্রা আছে, তাই এই টার্মটা কি করব আমরা বিয়োগ করে দেব, আর এটা যেটা আছে সেটাই লিখব c/a = 0। আচ্ছা, তাহলে এটা কি? এটা হয়ে যাচ্ছে x + b/2a তার হোল স্কয়ার। আচ্ছা, আর এটা যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে দেখো তাহলে হয়ে যাবে b/2a অর্থাৎ b²/4a² - c/a। আচ্ছা, এটা একবারে করলে কি হয়ে যাচ্ছে, এখানে করে দিচ্ছি এলসিএমটা, কি হয়ে যাচ্ছে 4a² এখানে b² - 4ac। আচ্ছা, তাহলে দেখো এবার x + b/2a এটা যদি লিখি তাহলে কি হয়ে যাবে, এটা ± √b² - 4ac/2a। তো এই বীজটা এটা কি ছিল? পূর্ণ বর্গাকার, তাই তো? দেখো x + b/2a হোল স্কয়ার। তাহলে এটার যেহেতু মাথায় বর্গ আছে সেই জন্য কি হবে যে x এর মান যাই বসাই না কেন অলওয়েজ এইদিকে পজিটিভ হবে। অর্থাৎ দেখো 4a² এই যে রাশিটা আছে এটা কি পূর্ণ বর্গ, তাই কি হচ্ছে 4a² কি হয়ে যাবে অলওয়েজ গ্রেটার দ্যান 0। তাহলে সেই বিষয়ে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এই টার্মটাকে কি হতে হবে, অলওয়েজ পজিটিভ হতে হবে কিংবা 0 হতে হবে, কখনো কখনো নেগেটিভ হওয়া চলবে না। অর্থাৎ যদি বীজটি যদি বাস্তব হতে হয় তাহলে কি হতে হবে, b² - 4ac এই রাশিটাকে অলওয়েজ হতে হবে গ্রেটার ইকুয়াল টু 0। যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সেই রাশিটা, তাহলে b² - 4ac এই রাশিটা নেগেটিভ 0 হয়ে গেলে কি হয়ে যাবে, এই x এর যে বীজটা পাবো সেটা হয়ে যাবে আমাদের অবাস্তব। তো তাহলে আমরা এই কেসটার জন্য আমরা দেখব যে x এর কি কি ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে x = কি হয়ে যাবে, এটা দিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে -b/2a ± b² - 4ac/2a। তাহলে দেখো কি মান পাচ্ছি, এখান থেকে 2a কমন যাচ্ছে, 2a লসাগু, ঠিক আছে? -b ± √b² - 4ac। তাহলে একবার প্লাসের জন্য x এর একটা মান পাবো, একবার মাইনাসের জন্য একটা x এর মান পাবো। তো কখন এই রাশিটা কখন হচ্ছে আমরা বাস্তব হবে কখন, যখন কি হয়ে যাবে যে b² - 4ac is always greater than 0। আর
এই x বীজটা কখন অবাস্তব হবে আমরা একটু আগে জানলাম যে অবাস্তব কখন হবে অর্থাৎ ইমাজিনারি কখন হবে যখন b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। ঠিক আছে, আচ্ছা বসে দেখি 1.4 এর একের 1 নম্বর অঙ্কটা দেখে নিই। কি বলেছে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইনটু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইনটু 2x প্লাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা আমরা দেখব। তো আগে এটা কি হচ্ছে আমরা দেখে নিই 4x স্কয়ার, এটা দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে কি হয়ে যাবে 2x তার হোল স্কয়ার অর্থাৎ কি হয়ে যাবে 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1, আর এটা গুণ করলে কি হয়ে যাচ্ছে 8x স্কয়ার প্লাস 4x। তাহলে দেখো এদিকে এই দুটো যোগ করে কি হচ্ছে 8x স্কয়ার, এদিকেও 8x স্কয়ার, তাহলে কি হচ্ছে একসাথে কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে শুধু 4x প্লাস 1। আচ্ছা এটা কি আমরা দ্বিঘাত সমীকরণ বলবো? কখনোই না, কারণ x এর সর্বোচ্চ ঘাত যখন 2 হবে এবং একচল বিশিষ্ট যখন শুধুমাত্র যদি x থাকে তাহলে এখানে দেখো একচল বিশিষ্ট x তো আছে কিন্তু এটা সর্বোচ্চ ঘাত কি হচ্ছে 1, তাই এটা কি হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে না শ্রীধর আচার্যের। আচ্ছা তাহলে আমরা এবার 2 নম্বর অঙ্কটা দেখে নিই। আচ্ছা 2 নম্বর অঙ্কে কি বলেছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। তাহলে একটু আগে জানলাম যে শ্রীধর আচার্যের সূত্রের সঙ্গে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি, এটা তো করার দরকার নেই, এটা মুখেই হয়ে গেল। তাহলে একের 3 নম্বরটা কি বলেছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। এই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান কি হবে তা জেনে নিই। আচ্ছা আমরা সমীকরণটা লিখে দিয়েছি, x ইকুয়াল টু এটা লিখে দিয়েছি। তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আচ্ছা আগে সমীকরণটাকে আমরা তুলনা করে নিই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে যদি তুলনা করি তাহলে a এর মান কত হচ্ছে, a এর মান হচ্ছে এখান থেকে 5, b এর মান হচ্ছে কত 2 আর c এর মান হচ্ছে -7। তাহলে সূত্র অনুযায়ী কি জানি যে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা তাহলে এখানে b কত আছে 2, তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 2 2 গুণ 4 -4, a কত আছে 5 আর c কত আছে -7, -7 এর প্লাস এখানে 7 করে দিলাম বাই 2 ইনটু a কত আছে 5। আচ্ছা তাহলে কত হচ্ছে -2 প্লাস মাইনাস, তাহলে দেখো এখান থেকে 4 কমন যাচ্ছে, 4 কমন গিয়ে বাইরে চলে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 5 7 35 আর এখানে 1 থাকবে, তাহলে হয়ে যাচ্ছে 36। 36টা তো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে বাইরে কত আসবে 6 বাই 2 ইনটু 5। আচ্ছা তাহলে এখান থেকে দেখো 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে কি হবে -1 প্লাস মাইনাস 6 বাই 5। আচ্ছা 2 কমন নেওয়ার দরকার নেই কারণ এখানে k প্লাস মাইনাস 12 বাই 10 আছে, তাই না? তাহলে আমরা এই লাইনটা করব না, যা আছে ওটাই রেখে দেব যে -2 প্লাস মাইনাস 6 2 12 বাই 10। তাহলে দেখো এই দুটোকে তুলনা করে কি পাচ্ছ, k এর মান কত হচ্ছে, এই দুটোকে তুলনা করে পাচ্ছি k এর মান হচ্ছে -2। আচ্ছা 2 নম্বরে কি বলেছে নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে আগে বাস্তব বীজ আছে কিনা সেটা আমরা আগে যাচাই করি, তারপর যদি বাস্তব বীজ থাকে তাহলে সেই বীজটা আমরা নির্ণয় করি। আচ্ছা তাহলে দেখো এই প্রত্যেকটা এই সমীকরণটাকে আগে আমরা উপরে একটা জেনারেল সমীকরণ লিখে নিই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এর সঙ্গে এটা তুলনা করলে কি হচ্ছে a এর মান পাচ্ছি 3, b এর মান পাচ্ছি 11 আর c এর মান পাচ্ছি -4। আচ্ছা বাস্তব বীজ আছে কিনা যাচাই করার জন্য কি b স্কয়ার মাইনাস 4ac এই টার্মটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে দেখে নিই এই মানটা কি হচ্ছে, তাহলে b স্কয়ার কি হচ্ছে 11 স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে 3 আর c হচ্ছে কত -4, তাহলে মাইনাস মাইনাস প্লাস করে দিলাম 11 স্কয়ার 121 4 4 এর 16 3 48, তাহলে কত হচ্ছে 169। তাহলে এটা কি হচ্ছে অলওয়েজ গ্রেটার দ্যান 0, তার মানে এর বাস্তব বীজ থাকবে। তাহলে আমরা এবার বাস্তব বীজটা বের করে নিই শ্রীধর আচার্যের সূত্রের সাথে। তাহলে x সমান সমান আমরা কি জানি -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে b কত আছে 11, তাহলে এখানে কত হবে -11 প্লাস মানে তাহলে দেখো b স্কয়ার মাইনাস 4ac এই মানটা বের করেছি 169, তাহলে রুট ওভার 169 মানে কত 13 বাই
এর মান কত আছে? এর মান আছে 3। আচ্ছা, তাহলে এর দুটো মান কি কি? -11, একটা হচ্ছে +2/6, এটা একটা, আর একটা -11 -13/6। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 2/6 অর্থাৎ 1/3, আর এখানে কত হচ্ছে -24/6 অর্থাৎ 4/6 = 24, অর্থাৎ -4 হচ্ছে। এই দুটো হচ্ছে দুটো বাস্তব বীজ। আচ্ছা, এবার আমরা এই অঙ্কে আসি। এখানে কি, এখানে আগে আমরা আমাদেরকে এই আকারে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এটা আমরা গুণ করে দিই। অবেদের সূত্র অনুযায়ী কি, x² - 2 + 2, তাহলে +2 × x - 2 × 4 অর্থাৎ -8, -8 + 9 = 0। তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে এখান থেকে হচ্ছে x² + 2x + 1 = 0। তাহলে এই আকারটা আমরা পেয়ে গেলাম। এবার দেখে নিই এখানে a এর মান কত। এখানে a এর মান 1, b এর মান 2, আর c এর মান হচ্ছে 1। তাহলে এবার আমরা যাচাই করে নিই b² - 4ac এর মানটা কত, greater equal to 0 না less than 0। তাহলে b² হচ্ছে 2² অর্থাৎ 4 - 4 × a × c। তাহলে দেখো এটা 4 - 4 অর্থাৎ 0। তাহলে দেখো এই ক্ষেত্রে স্পেশাল কেস দাঁড়াচ্ছে যে b² - 4ac এর মান যদি 0 হয়, তাহলে কি হবে, বীজের দুটো মানই সমান হবে। কেমন করে সমান হবে এবার আমরা দেখে নিই। দেখো x = শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি, -b ± √b² - 4ac, ঠিক আছে, বাই 2a। তাহলে দেখো b এর মানটা কত হয়েছে আমাদের, 2 হয়েছে। তাহলে -2 ± এটার মান তো 0, আর 2 × a এর মান কত আছে 1। তাহলে দেখো এখানে 0 আছে, প্লাস মানে তাহলে দুটো মানে কি হবে, দুটো মানে হচ্ছে আমাদের একটা পাচ্ছি দেখো, +0 এর জন্য একটা, -2 - 0/2 এর জন্য একটা। তাহলে এখানে কি হচ্ছে -1, এটাও দেখো -1 হচ্ছে। সেই জন্য দুটো বীজই দেখো সমান হচ্ছে। তাহলে এটা বোঝা গেল। এবার আমরা এই অঙ্কে চলে আসি। তাহলে এটাও একই রকম, আমাকে এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে এটা আমরা আগে ভাঙিয়ে দিই। তাহলে কি হচ্ছে, 4x² এর হোল স্কয়ার ভাঙিয়ে দিই। তাহলে 16x² প্লাস 3 × 3 = 9 -3 × 4 = 12 × 2 = 24 x - 2x - 6 = 0। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 16x² - 26x, আর এখানে হচ্ছে আমাদের +3 = 0। তাহলে দেখে নিই যে বীজ এবার এই আকারে চলে আসলো। তাহলে a এর মানটা কত হচ্ছে, এখানে 16, b এর মানটা হচ্ছে -26, আর c এর মানটা হচ্ছে 3, ঠিক আছে, c এর মানটা হচ্ছে 3। এবার দেখে নিই যে বীজের প্রকৃতি কেমন হচ্ছে। তাহলে দেখে নিই যে b² - 4ac এইভাবে আমাদের চেক করতে হয়। তাহলে b² কত হচ্ছে, -26 তার স্কয়ার -4 × a × c 3। আচ্ছা, -26 এর স্কয়ার কত হচ্ছে আমাদের 676, মাইনাস, আচ্ছা 3 4 12, 12 × 16, তাহলে 6 12 72, 6 থেকে 7, 12 কে 12, আর 7 কত হচ্ছে 19। তাহলে কত হচ্ছে দেখো, 4 9 7 8, আর থাকছে 1, 484। তাহলে এটা কি হচ্ছে, অলওয়েজ গ্রেটার দ্যান 0, ঠিক আছে। এবার আমরা বীজটা তাহলে নির্ণয় করে নিই। তাহলে x = -b ± √b² - 4ac/2a। আচ্ছা, তাহলে -b, তাহলে b কত আছে, -26 প্লাস মাইনাস, আর এটার মান কত পেয়েছি 484, তাই না, 484/2a। এর মান কত আছে 16। আচ্ছা, তাহলে এবার আচ্ছা 484 এটা √, আচ্ছা 484 তাহলে ভাঙলে কত হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে করে দিচ্ছি যে +26, মানে প্লাস মাইনাস, এটা কত হচ্ছে 484, তার মানে 22 হবে। এখানে 2 × 16। তাহলে দেখো এখানে এবার আলাদা আলাদা করে নিচ্ছি। একটা হচ্ছে 26 প্লাসের জন্য 22/2 × 16, আর একটা হচ্ছে কত 26 - 22/2 × 16। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 6 × 7 8, আর এখানে 2 দিয়ে 4/2 × 16। তাহলে দেখো 3 16 48, অর্থাৎ এখানে হচ্ছে 3/2। এবার দেখে নিই এখান থেকে কি হচ্ছে, এখান থেকে হচ্ছে 26 - 22 যদি করি, তাহলে 4/2 × 16, তাহলে 2 2 4, 2 দিয়ে 8 2 16, অর্থাৎ
1/8। তাহলে 2 এর 9 নম্বর অঙ্কটা আমরা শুরু করছি। বাকি অঙ্কগুলো তোমরা একই রকম ভাবে করে যাবে, অসুবিধা থাকলে তোমরা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবে, করে দেওয়া হবে। তো এখানে অঙ্কটা আছে কি 4x - 2 তার হোল স্কয়ার প্লাস 6x = 25। তাহলে আগে এটাকে ভেঙে নেব। 4 4 16 16x স্কয়ার প্লাস 2 2 4 মাইনাস 4 2 8 8 2 16 মাইনাস 16x প্লাস 6x, এটা এদিকে এলে কি হবে -25 = 0। তাহলে দেখো কি হচ্ছে 16x স্কয়ার, আর এখান থেকে হয়ে যাচ্ছে -10x, আর এখান থেকে হয়ে যাচ্ছে -21 = 0। তাহলে এই আকারে চলে এলো। তাহলে কি হচ্ছে এখান থেকে a এর মান কত হচ্ছে? a এর মান হচ্ছে আমাদের 16, b এর মান হচ্ছে -10, আর c এর মান হচ্ছে -21। তাহলে আমরা দেখে নিই যে b² - 4ac টা কি হবে, অর্থাৎ বাস্তব বীজ হচ্ছে কিনা। তাহলে b² - 4ac, তাহলে b কত আছে -10 স্কয়ার, -10 স্কয়ার মাইনাস 4 ইনটু a কত আছে 16 ইনটু c, মাইনাস হচ্ছে প্লাস করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে দেখো 100, আর এটা হচ্ছে আমাদের 1344। তাহলে এখানে দেখো গুণ করলে হচ্ছে, যোগ করলে হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে গ্রেটার দেন 0। আচ্ছা, তাহলে এবার আমরা বীজটা বের করে নিই যে x = -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে b এর মান কত আছে? b এর মান আছে -10, মাইনাস হচ্ছে +10 প্লাস মাইনাস b² - 4ac, এটার মান বের করেছি। আর এটা কত স্কয়ার? 38 এর স্কয়ার, সেজন্য 38 বাইরে বেরিয়ে এলো। 2 ইনটু a, এর মান কত আছে 16। আচ্ছা, তাহলে কত হচ্ছে দেখো +10 প্লাস 38 বাই 2 ইনটু 16, এটা একটা হবে। আর একটা কি হবে 10 মাইনাস 38 বাই 2 ইনটু 16। তাহলে এখানে কত হচ্ছে 48 বাই 2 ইনটু 16। তাহলে দেখো 3 16 48, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 3/2। আর এখান থেকে কি হচ্ছে, এখান থেকে দেখো -28 বাই 2 ইনটু 16 হচ্ছে। তাহলে 2 দিয়ে 14 2 28। আচ্ছা, তাহলে আবার 2 দিয়ে কাটবে 7, 2 দিয়ে 8, তাহলে হচ্ছে কত -7/8। এটাই হলো দুটো বীজ। তাহলে 3 এর অঙ্কগুলো শুরু করি। 3 এর 1 নম্বর অঙ্ক কি বলেছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতর বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয়, তবে সাথী রাখা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে একটা ত্রিভুজ বলেছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা আমরা আঁকিয়ে নিলাম। আচ্ছা, এর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম x, আর অতিভুজের দৈর্ঘ্য কত বলেছে? এর ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলেছে অতিভুজের থেকে 2 সেন্টিমিটার কম। তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 2x + 4। আচ্ছা, তাহলে আমরা এখানে ধরে নিলাম যে ধরি 1 নম্বর অঙ্ক, ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার হলো। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য 2x + 6 এত সেন্টিমিটার। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে 2x + 4 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে শর্তানুসারে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাই কি হবে যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আর অতিভুজ কত? 2x + 6 তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা আবার দেখে নিই। তাহলে x স্কয়ার প্লাস 2 2 4 4x স্কয়ার 4 4 16 প্লাস 4 2 8 8 2 16 16x, এদিকে 4x স্কয়ার 6 6 36 প্লাস 6 2 12 2 24 24x। তাহলে দেখো 4x স্কয়ার কেটে যাচ্ছে, এখানে কি হচ্ছে x স্কয়ার, এখানে 16x - 24x অর্থাৎ -8x, আর কি থাকছে 36, এইদিকে এলে -36 আর +16, তাহলে কত হচ্ছে
20 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে এইটা এবার এটার সঙ্গে তুলনা করতে হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা a কত পাচ্ছি, a পাচ্ছি আমরা 1, b পাচ্ছি -8 আর c পাচ্ছি -20। ঠিক আছে, এবার কাজে লাগিয়ে এবার আমরা বের করব বীজগুলো। তাহলে বের করি x ইকুয়াল টু কত হবে, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, তাহলে -b কত, মাইনাস মাইনাস প্লাস a প্লাস রুট ওভার b স্কয়ার 8 64 মাইনাস 4 ইনটু a ইনটু c মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল বাই 2 ইনটু a হচ্ছে 1। তাহলে এখানে কত হচ্ছে দেখে নিই। তাহলে 8 প্লাস মাইনাস, তাহলে এখানে হচ্ছে 4 দুগুণ 8, তাহলে 8 6 14 অর্থাৎ 144 হবে রুট ওভার 144। তাহলে এটা কত হবে 12 বেরিয়ে আসবে অর্থাৎ 12 বাই 2। তাহলে এখানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 প্লাস মাইনাস 6, তাহলে একটা হবে 4 প্লাস 6 আর একটা হবে 4 মাইনাস 6। তাহলে 4 প্লাস 6 কত হচ্ছে, 4 প্লাস 6 হচ্ছে 10 আর 4 মাইনাস 6 হচ্ছে -2। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ আর দৈর্ঘ্য কখনোই কি হয় নেগেটিভ হয় না, সেই জন্য -2টা হবে না, +10 এটা আমরা ধরবো। তাহলে আমাদের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 10। তাহলে আমাদের 2x + 4 অর্থাৎ এখানে যেটা আমরা লম্ব বলেছি, তাহলে এটার দৈর্ঘ্য কত হবে 2 × 10 + 4 অর্থাৎ 20 + 4 তাহলে 24 অর্থাৎ 24। আর এটা কত হচ্ছে, এটার থেকে 2 বেশি হবে অর্থাৎ কত হবে, এটা হয়ে যাবে 26। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 10, 24 আর 26। তাহলে 3 এর 2 নাম্বারটা দেখে নিই। যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উভয় এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় 189 এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে আমাদের আগে ধরে নিতে হবে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি এককের ঘরের অঙ্ক ধরে নিলাম x। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, দশকের ঘরের অঙ্ক দেখো কত বলেছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে হয়ে যাচ্ছে এটা 2x। এইবার কি বলেছে দেখো উপরে আগে কি বলেছে, দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় 189। অর্থাৎ তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কি হবে, অতএব সংখ্যাটি হবে কি, দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ করব 10 × 2x প্লাস x ইনটু এককের ঘরের সঙ্গে 1, তাহলে এটা কত হচ্ছে 20x প্লাস x। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 21x। তাহলে এটা হচ্ছে সংখ্যাটা। তাহলে এই সংখ্যার সঙ্গে আমাদের কি বলেছে, এককের ঘরের অঙ্ক গুণ করলে হয় 189। তাহলে শর্তানুসারে 21x ইনটু এককের ঘরের অঙ্ক অর্থাৎ x ইকুয়াল টু 189। তাহলে এখানে কত হচ্ছে দেখো 21x² ইকুয়াল টু 189। তাহলে 21 দিয়ে কাটা গেলে কত হচ্ছে দেখো 9 দিয়ে কাটা চলে যাচ্ছে, তাহলে x² ইকুয়াল টু 9। তাহলে এটা এইদিকে যদি নিয়ে চলে আসি x² প্লাস x এর টার্মটা নিয়ে সেটা 0 লিখলাম যাতে আমাদের ধরতে সুবিধা হয়, এটা এইদিকে চলে এলো হবে -9। এবার এটাকে আমরা এটার সঙ্গে তুলনা করি, দেখি a এর মান কত। তাহলে a এর মান হচ্ছে দেখো 1, b ওই টার্মটা নেই অর্থাৎ b 0 আর c হয়ে যাচ্ছে কত -9। তাহলে এবার আমরা বীজটা বের করে ফেলি। তাহলে x ইকুয়াল টু কত হবে, আমরা জানি শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, তাহলে কি হচ্ছে b এর মান তো 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 0 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার অর্থাৎ 0 হলো মাইনাস 4 ইনটু a এর মান 1 আর c এর মান কত -9, তাহলে প্লাস, তাহলে আর নিচে কত হচ্ছে 2 ইনটু a এর মান হচ্ছে 1। তাহলে দেখো এটা 0 প্লাস মাইনাস এখানে কত হবে 4 9 36 অর্থাৎ বাইরে বেরিয়ে আসতে হবে 6 অর্থাৎ প্লাস মাইনাস 6/2। তাহলে কত হচ্ছে, একটা হচ্ছে প্লাস 6
6/2 আর একটা হচ্ছে -6/2, তাহলে এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে -3। তাহলে দেখো কোন একটি সংখ্যা তার এককের ঘরের অঙ্ক কখনো কি নেগেটিভ সাইন দিয়ে দেখেছো? সেটা কখনোই হয় না। তাহলে আপাত দৃষ্টিতে বোঝাই যাচ্ছে যে -3টা হবে না, সেটা হবে 3। তাহলে এককের ঘরের অঙ্ক হলো আমাদের 3, যেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, 3-এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে? সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছয়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার বেশি। তাহলে আগে আমাদের অনিকের গতিবেগটা ধরে নিতে হবে। 3-এর 3 নাম্বার ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড। তাহলে সালমার গতিবেগ কত হবে? তাহলে সালমার গতিবেগ হবে তার থেকে কত 1 মিটার বেশি, তাই না? 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে x + 1 মিটার পার সেকেন্ড। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বদাই ইউনিটটা তোমরা খেয়াল করবে যে ইউনিটটা ঠিক আছে কিনা। এখানে দেখো দুই দিকে মিটারে আছে, তাই ঠিক আছে, আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। আচ্ছা, আমরা কি জানি? s = vt, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ × সময়। আচ্ছা, এখানে আমাদের কি বলেছে দেখো, 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে আমাদের টিটা বের করতে হবে যে h/v। তাহলে দেখো অনিকের কত সময় লাগবে? অনিকের সময় লাগবে কত? তাহলে দুজনেই তো 180 মিটার দৌড়েছে, তাই না? তাহলে 180/x এত সেকেন্ড। আর সালমার সময় লাগবে কত? সালমার সময় লাগবে 180/x + 1 এত সেকেন্ড। তাহলে দেখো যেহেতু কি x + 1 অর্থাৎ সালমার গতিবেগ বেশি, তাই কি হবে? সালমা তাড়াতাড়ি পৌঁছাবে আর অনেক লেটে পৌঁছাবে। তাই অনেকের প্রাপ্ত সময় থেকে যদি এটা বিয়োগ করি তাহলেই হবে আমাদের 1 মিনিট। তাহলে হচ্ছে আমাদের কত হবে? এখানে দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে শর্তানুসারে যেহেতু সে 2 সেকেন্ড আগে পৌঁছাবে, তাহলে শর্তানুসারে 180/x - 180/x + 1 = 2। তাহলে দেখো 180 কমন নিয়ে নিলাম, এখানে একবারে গুণ করে দিচ্ছি x² + x, x + 1 - 1, তাহলে এটা হচ্ছে 2 দিয়ে কত হচ্ছে 90। তাহলে দেখো একবারে করে দিচ্ছি x² + x, এদিকে 90 - 90 হয়ে যাবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে x² + 10x - 9x - 90 = 0। তাহলে এখান থেকে x কমন যাচ্ছে, x + 10 - 9, x + 10 = 0। তাহলে এখান থেকে কত হচ্ছে x + 10 × x - 9। তাহলে এখান থেকে x এর মান কত পাচ্ছি? x = হচ্ছে একটা -10 আর একটা হচ্ছে 9। তো গতিবেগ তো কখনোই ঋণাত্মক হয় না, তাই না? তাই এটা ক্যান্সেল হবে, তাই আমাদের উত্তর হবে 9, অর্থাৎ অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 3-এর 4 নম্বর অঙ্কটা তোমরা তাহলে বাড়িতে দেখে নিও। আমি 3-এর 5 নম্বর অঙ্কটা শুরু করছি। কি বলেছে? আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। এবার বলেছে সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি বেশি গাছ লাগালেও আরো 10টি গাছ অতিরিক্ত থাকছে। তাহলে সারির সংখ্যা কত হবে হিসাব করি। তাহলে ধরে নিলাম প্রথমে, ধরি, আচ্ছা এটা আমরা করছি 5 নাম্বার, ধরি সারির সংখ্যা x টি। আচ্ছা ধরো এটা একটা হচ্ছে আয়তক্ষেত্রাকার জমি, এটা আয়তক্ষেত্রাকার জমি, এর সারি আছে কটা? ধরে নিলাম 1 2 3 4, এরকম ডট ডট করতে করতে কয়টি x টি সারি আছে। এইবার বলেছে যে প্রতিটি সারিতে যতগুলি সারি আছে তার থেকে কয়টা করে বেশি চারা গাছ লাগাতে হবে? তার থেকে যদি 24টি করে, অর্থাৎ এখান থেকে যদি আমরা ধরি যে 24টা করে 1 2 3 4 করতে করতে এই গ্রামটা হচ্ছে 24, এটা যদি x ধরে নিই যে x টি, আরো 24টা করে যদি বেশি লাগানো হয় তাহলে টোটাল হচ্ছে কত? এখান থেকে x, এখানে +24, অর্থাৎ প্রতিটা সারিতে তাহলে হচ্ছে কত?
চারা গাছের সংখ্যা হচ্ছে x প্লাস 24, তাহলে প্রতিটি সারিতে চারা গাছের সংখ্যা ইকুয়াল টু হচ্ছে x প্লাস 24t। তাহলে টোটাল চারা গাছের সংখ্যা কত হবে? তাহলে প্রতিটা সারিতে যদি একটি সারিতেই যদি চারা গাছের সংখ্যা হয় x প্লাস 24, তাহলে x টি সারিতে চারা গাছের সংখ্যা কত হবে? তাহলে x ইন্টু x প্লাস 24, অতএব মোট চারা গাছের সংখ্যা হবে x ইন্টু x প্লাস 24, এতটি। ঠিক আছে, এবার বলেছে এতগুলো চারা গাছ লাগানোর পরেও দেখা যাচ্ছে যে 10টি গাছ অতিরিক্ত থাকে, তাও 350টি চারা গাছ এইভাবে লাগানোর পরেও দেখা যাচ্ছে যে 10টি গাছ কি হচ্ছে আমাদের অতিরিক্ত থেকে যাচ্ছে। তাহলে কি করব? তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? 350 থেকে অতিরিক্ত থাকে বলেছে, তাই না? তার মানে x ইন্টু x প্লাস 24 এতগুলো লাগানোর পরে অতিরিক্ত থাকছে, অর্থাৎ 350 থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে 10 করে থাকবে। তাহলে এখান থেকে এবার আমরা সলভ করে নিই একবারে। তাহলে x স্কয়ার প্লাস 24x আর এই দিক থেকে মাইনাস 340, তাহলে এদিকে হচ্ছে মাইনাস 340। ঠিক আছে, তাহলে এই দিক থেকে আমরা দেখে নিই যে 340, তাহলে 2 দিয়ে 2 7 2 14 0, যদি 8 2 16, তাহলে এখান থেকে হচ্ছে 5 থেকে 5 3 5 5 থেকে 35। আচ্ছা, তাহলে দেখো 17 2 34 5 2 10, তাহলে x স্কয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে x কমন যাচ্ছে, তাহলে x প্লাস 34 মাইনাস 10 কমন গেলে x প্লাস 34 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত হচ্ছে? x প্লাস 34 আর x মাইনাস 10 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে x এর মান হচ্ছে একটা মাইনাস 34 আর x এর মান হচ্ছে 10। তার সারির সংখ্যা তো কখনো নেগেটিভ হতে পারে না, তাই না? সেজন্য এটা হচ্ছে না, সেজন্য আমরা নেব পজিটিভটা প্লাস 10। তাহলে সারির সংখ্যা কতগুলি হবে? সারির সংখ্যা 10টি। আমি এটা উৎপাদকের বিশ্লেষণের নিয়মে করলাম, তোমরা শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগ করে দেখতে পারো। তাহলে 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এখানে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে ধরে নেব যে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, তাই না? তাহলে আগে আমাদের কুন্তলেরটা ধরে নিতে হবে। কুন্তলের একটি জিনিস তৈরি করতে সময় লাগে বা নেয়, যাই হোক x মিনিট। ঠিক আছে, তাহলে এখানে এবার জোসেফের একটি জিনিস তৈরি করতে সময় লাগে কত? তার থেকে 5 মিনিট কম সময় নেয়, তাহলে x মাইনাস 5 এত মিনিট। তাহলে দেখো এটাকে যদি আমরা ভালো করে লিখি সাইডে, কুন্তলের ক্ষেত্রে কি হবে? x মিনিটে তৈরি করে একটি জিনিস, তাহলে 1 মিনিটে তৈরি করবে কত? 1/x টি জিনিস, তাই তো? এইবার বলেছে দেখো 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে 6 ঘন্টা কত? তাহলে দেখো এটা আছে মিনিটে, তাহলে 6 ঘন্টা সমান সমান আচ্ছা 6 আওয়ার, তাহলে 6 6 36, তাহলে 360 মিনিট। 360 মিনিটে তৈরি করবে কত? 360/x এতটি জিনিস। তাহলে একই রকম ভাবে বোঝা যাচ্ছে যে জোসেফের কত লাগবে? জোসেফের ক্ষেত্রে কি হবে? যে x মাইনাস 5 মিনিটে তৈরি করবে কত? একটি জিনিস, তাহলে 1 মিনিটে তৈরি করবে 1/x মাইনাস 5 এতটি জিনিস। তাহলে এই 6 ঘন্টায় কত তৈরি করবে? তাহলে 6 আওয়ার একই রকম ভাবে 360 মিনিটে তৈরি করবে 360/x মাইনাস 5 এতটি জিনিস। তাহলে দেখো বলেছে যে 6 ঘন্টায় কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করতে পারে। তাহলে কে বেশি করতে পারে? কুন্তলের চেয়ে বেশি জোসেফ তৈরি করতে পারে। তাহলে এখান থেকে এটাকে আমরা বিয়োগ করব। তাহলে শর্তানুসারে
শর্তানুসারে 360 বাই x মাইনাস 5 মাইনাস 360 বাই x সমান সমান কয়টি জিনিস বেশি তৈরি করেছে? 6টি। তাহলে এখানে 6 দিয়ে দিলাম, তাই তো? 6টি জিনিস বেশি তৈরি করেছে। তাহলে এখানে আমরা একবারে করে দিচ্ছি, তাহলে x স্কয়ার মাইনাস 5x। এখানে দেখো 360 কমন দিলে কি হচ্ছে, মানে 6 এ দিয়ে ক্রস গুণ করে দিচ্ছি, তাহলে 6 6 36। আর এখানে থাকছে কত? x মাইনাস 5, তার মানে 5 থাকছে। ঠিক আছে, তাহলে একবারে করলে কি হচ্ছে, x স্কয়ার মাইনাস 5x, আর এখানে হয়ে যাচ্ছে 5 6 30। তাহলে এইদিকে হয়ে যাবে কত? 300। ঠিক আছে, তাহলে এইবার আচ্ছা এখানে 300টা ভেঙে দেখে নিই যে 2 দিয়ে কত হচ্ছে, 15 দুগুণ 30, 2 দিয়ে 7 দুগুণ 14, 5 দুগুণ 10, আচ্ছা 5 5 দিয়ে 5 5 পাচ্ছে 25। তাহলে এখানে দেখো 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 আর 15 নিলেই হয়ে যাচ্ছে আমার। তাহলে x স্কয়ার মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে করলে কি হবে, এখান থেকে দেখো x কমন গেলে হচ্ছে x মাইনাস 20, আর এখান থেকে প্লাস 15 কমন নিলে হচ্ছে x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 20 ইন্টু x প্লাস 15 ইকুয়াল টু 0। তাহলে x এর মান বের হচ্ছে একটা 20 আর একটা হচ্ছে মাইনাস 15। তো দেখো মাইনাস 15টা হবে না, কেন হবে না? কারণ দেখো সময় ইউনিটটা কখনো কি হচ্ছে, মাইনাসে হবে না, সেই জন্য আমরা এখানে 20টা নেব। কিন্তু দেখো উত্তরটা কি চেয়েছে, সে উত্তরটা চেয়েছে দেখো যে কুন্তল ওই সময়, অর্থাৎ ওই 6 ঘন্টায় কুন্তল কয়টি জিনিস তৈরি করবে। তাহলে কুন্তল একটা জিনিস তৈরি করতে এত, তাহলে এখানে দেখো বের করে রেখেছি কুন্তলের ক্ষেত্রে কয়টি জিনিস তৈরি করবে 6 ঘন্টায়। তাহলে এটাই 360 বাই x এর মানটা পেয়ে গেছি 20, তার মানে এটা কেটে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 18। অর্থাৎ 6 ঘন্টায় কুন্তল 18টি জিনিস তৈরি করবে। আচ্ছা, তাহলে 9 নম্বর কি বলেছে, রেখানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। এবার রেহানা 240 টাকার মাছ, 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। তাহলে রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল হিসাব করি। তাহলে আমরা আগে ধরে নেব, আচ্ছা এটা হচ্ছে 9 নাম্বার, ধরি রেহানা প্রতি কিগ্রা মাছ কিনেছিল x টাকায়। আচ্ছা x টাকায়। এবার বলেছে দেখো ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম। তাহলে ডালের দাম কত? তাহলে ডালের দাম একই রকম, প্রতি কিগ্রায় ডালের দাম কত বলেছে? 20 টাকা কম। তাহলে হয়ে যাবে x মাইনাস 20 এত টাকা হলো। এইবার কি বলেছে দেখো চালের দাম আবার বলেছে প্রতি কিগ্রা 40 টাকা কম। তাহলে চালের দাম x মাইনাস 40 এত টাকা। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এখানে মাছের ক্ষেত্রে করলে বাকিগুলো একই রকম ভাবে বেরিয়ে যাবে। দেখো তাহলে x টাকায় মাছ কিনছে কত? মাছ কিনছে প্রতি কিগ্রা মানে 1 কিগ্রা, ঠিক আছে? তাহলে 1 টাকায় মাছ পাবে কত? 1/x এত কিগ্রা। তাহলে এবার টোটাল কত বলেছে? 240 টাকার মাছ কিনেছে। তাহলে 240 টাকায় পাবে কত কিগ্রা? 240/x এত টাকা। তাহলে একই রকম ভাবে ডালের ক্ষেত্রে ডাল কত টাকায় কিনেছে সেটা দেখলে বোঝা যাবে। তাহলে ডাল হয়ে যাবে কত? 240/x মাইনাস কত? x মাইনাস 20 এত টাকা। আর চাল কত হয়ে যাবে? চাল হচ্ছে 280 টাকার কিনেছে, তাহলে 280 টাকায় কত পাবে? 280/x মাইনাস 40, তাহলে এত টাকা। ঠিক আছে, এইবার দেখো এখানে কি বলেছে, রেহানা 240 টাকার মাছ এবং 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। আচ্ছা এখানে কিগ্রা, এখানে কিগ্রা হবে, ঠিক আছে, এখানেও কিগ্রা হবে। তাহলে কি বলেছে, এই দুটো পরিমাণের সমষ্টি হবে এটা। তাহলে শর্তানুসারে কি হবে, এই দুটো যোগ করে দেব, ইকুয়াল টু x মাইনাস 40। তাহলে এখানে কি করব, 240 কমন নিয়ে নিয়েছি, তাহলে x স্কয়ার মাইনাস 20x
আর এখানে এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে 2x মাইনাস 20, এখানে 280 বাই x মাইনাস 40 হলো। আর এখান থেকে 0 0, 4 দিয়ে 4 6 24, 4 7 28। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটা গুণ করে দিচ্ছি, 6 2 12, 12x 12 120। এটার সঙ্গে কি গুণ হবে, এটা গুণ হবে x মাইনাস 40, আর এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 7x স্কয়ার মাইনাস আর 2 14, অর্থাৎ 140x। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে দেখো 12x স্কয়ার 4 12 48, 480x মাইনাস 120x, মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস 4 12 48, অর্থাৎ 4800। আর এই দিক থেকে এলে 7x স্কয়ার প্লাস 140x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, 12x স্কয়ার মাইনাস 7x স্কয়ার অর্থাৎ 5x স্কয়ার। আচ্ছা, মাইনাস 120 প্লাস 140 অর্থাৎ প্লাস 20 থাকছে, এখান থেকে কমে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, 460x, আর এখানে থাকছে কত 4800। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমি সাইডে করে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো 5 কমন চলে যাচ্ছে, 5 কমন গেলে কি হবে, x স্কয়ার মাইনাস 5 9 45, 5 2 10, ঠিক আছে, প্লাস 5 দিয়ে গেলে কত হচ্ছে 5 9 45, ঠিক আছে, 45 3 5 6 30, 960। তাহলে এখানে কত হচ্ছে x স্কয়ার মাইনাস, এখানে হয়ে যাবে যেহেতু এখানে প্লাস আছে, তাহলে দেখো 80x প্লাস 80x মাইনাস 12x নিলে আমরা 92 পাচ্ছি, আর গুণ করলে 960 পাচ্ছি। তাহলে 960 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে x কমন যাচ্ছে, x মাইনাস 80 মাইনাস 12, x মাইনাস 80 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে x মাইনাস 80 একটা আসবে, আর একটা আসবে x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 80 আর একটা হচ্ছে 12। এই ক্ষেত্রে দেখো, যদি প্রতি কিগ্রা মাছ কিনেছিল কত, x টাকায়, তাই তো? আচ্ছা, যদি ধরে নিলাম আমরা 12টা যদি ধরে নিই, তাহলে প্রতি কিগ্রা মাছের দাম 12 টাকা, কিন্তু ডালের দাম যখন করতে যাব তখন দেখা যাবে 12 মাইনাস 20, অর্থাৎ মাইনাস 8 হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি, টাকা তো কখনো মাইনাসে হয় না, তাই না? সেই ক্ষেত্রে আমরা 12টা ধরবো না, সেজন্য আমাদের কি হয়ে যাবে 80। তাহলে আমরা আমাদের উত্তরটা কি হয়ে যাবে, যে রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল, তখন বলবো যে 80 টাকায় কিনেছিল। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন করে নিও। যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেখানে আমরা আপডেট দিয়ে দেবো। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, কেননা যখন আমরা নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ।